আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ফরেনসিক মেডিসিনের আরও একটি চ্যাপ্টার ইরিটেন্ট পয়জনস এটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আমাদের জন্য ভালো ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো আমাদের রিটেন এবং ভাইভা দুইটাতেই ধরা হয়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো ইরিটেন্ট যে পয়জনস আছে সেটা পড়া শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে ইরিটেন্ট পয়জনসের ডেফিনেশনটা কি। সেটা ডেফিনেশনটা যদি আমি বলি তাহলে হলো ইরিটেন্ট পয়জন হলো এমন কিছু সাবস্টেন্স যারা আমাদের টিস্যুতে লোকাল ইরিটেশন তৈরি করবে। লোকাল ইরিটেশন কখন তৈরি করবে? যখন সেটা আমাদের টিস্যুর কন্ট্যাক্টে আসবে। অর্থাৎ আমার কাছে কিছু এমন একটা সাবস্টেন্স আছে যেটাকে আমি আমার টিস্যুর কন্ট্যাক্টে দিলে সেখানে লোকাল একটা ইরিটেশন তৈরি হবে। এই জিনিসটাকে আমরা বলছি ইরিটেন্ট পয়জনস। যদিও ডেফিনেশনটা আসবে না কখনো, এটা জিজ্ঞেসও করবে না। যেটা আমাদের পরীক্ষায় ধরে সেটা হলো ক্লাসিফিকেশন অফ ইরিটেন্ট পয়জনস। আমাদের ভাইভাতে এবং রিটেন দুইটাতে এটা আসতে পারে। তো আমরা যখন ইরিটেন্ট পয়জনকে ক্লাসিফাই করতে যাই তখন আমরা এটাকে টোটাল তিনটে গ্রুপে ক্লাসিফাই করি। এর মধ্যে আমাদের প্রথম যে দুইটা গ্রুপ আছে এই দুইটা গ্রুপ হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো যে তিনটে গ্রুপে আমরা ক্লাসিফিকেশন করি তা হলো ইনঅর্গানিক ইরিটেন্ট, অর্গানিক ইরিটেন্ট অ্যান্ড হলো মেকানিক্যাল ইরিটেন্ট। তো ইনঅর্গানিকটা নিয়ে যদি আমরা প্রথমে কথা বলি, ইনঅর্গানিকটার মধ্যে আমার আছে দুই রকম, হতে পারে মেটালিক অথবা নন মেটালিক। অর্গানিক নিয়ে যদি কথা বলি সেখানে হতে পারে অ্যানিমাল সোর্স থেকে অথবা প্ল্যান্ট সোর্স থেকে। তো চলো আমরা আগে ইনঅর্গানিকটা নিয়ে জানি। ইনঅর্গানিকের মেটালিক যে সাবস্টেন্সগুলো আছে এরা সব হলো আমার হেভি মেটাল, যেমন আর্সেনিক, লেড, মার্কারি, এরা সবাই হলো হেভি মেটাল। আর নন মেটালিক যে সাবস্টেন্সগুলো আছে এগুলো আমরা মনে রাখতে পারি বিপিএইচ দ্বারা। বিতে হলো বোরিক অ্যাসিড, পিতে হলো ফসফরাস, এইচে হলো হ্যালোজেন। সো এগুলো হলো আমার নন মেটালিক সাবস্টেন্স। আর মেটালিক সাবস্টেন্সগুলো আমি অলরেডি বললাম এগুলো হলো আমার হেভি মেটাল। তো এই যে হেভি মেটালগুলো আছে এগুলার আমার কিছু কমন নেচার আছে, কমন ফিচার আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই। তো এই জিনিসটা আমরা একসাথে এটার সাথে পড়ে নিই, কারণ এটা আমাদের বাইরেতে ধরার মতো একটা কোশ্চেন। তো মেটালিক পয়জন বা ইরিটেন্ট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে এরা হলো কুমুলেটিভ। নেক্সট হলো এই যে যত মেটালিক ইরিটেন্ট আছে এর মধ্যে একিউট আমাদের যে পয়জনিংটা হয় সেটা হয় ম্যাক্সিমাম কেসে আর্সেনিক দ্বারা, আর ক্রনিক ক্ষেত্রে হয় লেড দ্বারা। সো এটা আমাদের এমসিকিউর জন্য একটা কোশ্চেন। এছাড়া এরা কিভাবে কাজ করে? এরা আমার থায়োল যে এনজাইমটা আছে সেটাকে ইনহিবিট করার মাধ্যমে আমাদের সেলের ইনজুরি করে। সো এদের মেকানিজম অ্যাকশন হলো এটা। এছাড়াও এই যে আমাদের হেভি মেটালগুলো আছে এগুলো আমাদের বোন, নেইল, হেয়ার এসব জায়গায় কি হয়? ডিপোজিট হয়ে থাকতে পারে। ঠিক আছে? এরপরে আমরা যদি ব্লাড অ্যানালাইসিস করি, ব্লাড অ্যানালাইসিস করলে আমরা লেডটাকে সবচেয়ে বেশি মাত্রায় দেখতে পাই, এবং ইউরিন অ্যানালাইসিস করলে আমরা আর্সেনিকটাকে সবচেয়ে ভালোভাবে দেখতে পাই। যখন আমাদের কাছে একটা পয়জনের কেস আসবে হেভি মেটালের, তখন আমরা লেড পয়জনিং হলে ব্লাডটাকে অ্যানালাইসিস করব, আর আর্সেনিক পয়জনিং হলে ইউরিনটাকে অ্যানালাইসিস করব। এখন এই যে মেটালিক ইরিটেন্ট আছে এদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা কিভাবে হবে? এদের ট্রিটমেন্টে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো রিমুভাল অফ এক্সপোজার। যে সোর্স থেকে পয়জনটা আসছে সেটা থেকে আমরা কি করতে হবে? রিমুভাল করে দিতে হবে। এরপরে এদেরকে আমরা চিলেটিং এজেন্ট দিব। চিলেটিং এজেন্ট দেওয়ার ফলে কি হবে? আমার যে ইনসলুবল ফর্মেশনটা ছিল সেটা সলুবল ফর্মেশন হয়ে যাবে, হয়ে আমার ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যাবে। সো এই যে মেটালিক পয়জনগুলো আছে এদের যে কমন কিছু ফিচার এগুলো আমরা এখান থেকে জেনে নিলাম, যেটা আমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ইনঅর্গানিকটা শেষ হলো। ইনঅর্গানিকে আমরা দেখলাম মেটালিক আছে, আমরা দেখলাম নন মেটালিক আছে। এখন আসো আমরা অর্গানিক যে ইরিটেন্ট আছে এগুলো নিয়ে কথা বলি। অর্গানিকের মধ্যে আমরা এখানে অ্যানিমাল সোর্স থেকে কিছু পাবো, প্ল্যান্ট সোর্স থেকে কিছু পয়জন পাবো। অ্যানিমাল সোর্সের যদি বলি তাহলে এখানে আছে স্নেক ভ্যানম, স্নেকেরটাকে ভ্যানম বলতে হবে অলওয়েজ, টক্সিন বলা যাবে না। এছাড়া আছে ইনসেক্ট বাইট, ইনসেক্ট বাইটের মধ্যে কি আছে? স্করপিন বাইট। ওকে, গেল এটা। নেক্সট আসো প্ল্যান্ট টক্সিন। প্ল্যান্ট টক্সিনের মধ্যে ক্যাস্টর অয়েল আছে, ক্রটন অথবা জামাল গোটা আছে, ক্যাপসিকাম সিড আছে, সেমিকারফাস আছে। এ কয়টা নাম বলতে পারলে আমাদের জন্য এনাফ। এর বাইরে চিলি পাউডার বা মরিচের যে গুঁড়া সেটা আছে। তো আমরা এখান থেকে ইনঅর্গানিকটা দেখে নিলাম, অর্গানিকটা দেখে নিলাম। এখন আমাদের আর মেকানিক্যালটা বাকি আছে, যেটা আসলে এত ইম্পর্টেন্ট না, আমাদের পরীক্ষায় আসে না। এখান থেকে আমরা জেনে নিব গ্লাস পাউডার আছে, ডায়মন্ড পাউডার আছে, এছাড়া নিডেল আছে। এগুলো হলো মেকানিক্যাল ইরিটেন্ট। তাহলে আমরা এখান থেকে আমাদের যে ইরিটেন্টের ক্লাসিফিকেশন আছে সেটা দেখে নিলাম। আমরা অর্গানিক, ইনঅর্গানিক এবং মেকানিক্যাল এই তিন ভাগে ভাগ করলাম। অর্গানিককে
আমরা মেটালিক এবং নন মেটালিক এভাবে ভাগ করলাম, অর্গানিক যেটা আছে সেটাকে অ্যানিম্যাল এবং প্ল্যান্ট সোর্স এভাবে ভাগ করলাম। তো আশা করি এই কোশ্চেনটা আমাদের বোঝা হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে আগাই। নেক্সট আমরা যেটাতে চলে যাব, আমাদের যে মেটালিক পয়জনগুলো দেখছিলাম এর মধ্যে একটা ছিল কি আর্সেনিক। আর্সেনিক পয়জনিং আমরা দেখছিলাম। এখন আমরা এই আর্সেনিক পয়জনিং সম্পর্কে পড়বো। তো আর্সেনিক পয়জনিংটা পড়ার আগে আমাদেরকে মেইনলি জানতে হবে আর্সেনিকের সোর্স সম্পর্কে, সোর্স অফ আর্সেনিক। তো সোর্স অফ আর্সেনিক নিয়ে যদি বলতে যাই তাহলে আমাদের এই সোর্সটাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। যেমন আমরা প্রথমে এলিমেন্টাল যে আর্সেনিক আছে সেটা নিয়ে কথা বলবো। এলিমেন্টাল আর্সেনিকটা হলো আমার নন টক্সিক ফর্ম, এটা থেকে আমাদের কোনো টক্সিসিটি হয় না। এছাড়াও অর্গানিক যে ফর্মটা আছে আর্সেনিকের, যেটাকে আমরা বলি আর্সেনোকোলিন, আর্সেনোকোলিনটাও হলো কি নন টক্সিক ফর্ম। আমরা অলরেডি জানি যে আর্সেনিক হলো আমার একটা ইনঅর্গানিক ইরিটেন্ট, সেটা অর্গানিক ফর্মটা আমার কি করবে না, কোনো ক্ষতি করবে না। বাট এই অর্গানিক ফর্মের যে নামটা আর্সেনিক কোলিন, এটা আমাদের ভাইবের জন্য ইম্পর্টেন্ট। এখন আসলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টটাতে চলে আসি, যেটা হলো আমাদের টক্সিন সৃষ্টি করে। এটা হলো ইনঅর্গানিক যে সল্ট আছে আর্সেনিকের সেটা, এবং গ্যাসিয়াস ফর্ম আছে সেটা। তো গ্যাসিয়াস ফর্মটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আর্সাইন। আর আর্সাইনটা হলো আর্সেনিকের যতগুলো ফর্ম আছে এর মধ্যে সবচেয়ে টক্সিক ফর্ম। তাহলে আর্সেনিকের সবচেয়ে মোস্ট টক্সিক ফর্ম যেটা, সেটা হলো কি আর্সাইন। এখন আসলে ইনঅর্গানিক সল্ট নিয়ে আমরা কথা বলবো। ইনঅর্গানিক সল্ট নিয়ে কথা বললে আমাদের এখানে আছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, যেটাকে ইনহেরিটেন্স পাউডার নামেও ডাকা হয়। এটা হলো মোস্ট টক্সিক সল্ট, এটা হলো সল্টের মধ্যে মোস্ট টক্সিক। আর আর্সাইনটা হলো সব ধরনের ফর্মের মধ্যেই মোস্ট টক্সিক। এছাড়া আছে কপার আর্সেনাইট এবং কপার অ্যাসিডো আর্সেনাইট, যেটাকে ফেরিস গ্রিন নামেও ডাকা হয়। সো এখান থেকে আমরা সোর্সটা দেখে নিলাম। আমাদের এলিমেন্টাল সোর্স আছে, অর্গানিক সোর্স আছে, ইনঅর্গানিক সল্টের সোর্স আছে এবং গ্যাসিয়াস সোর্স আছে। তাহলে আশা করি আমাদের সোর্সটা বোঝা হয়ে গেল। এখন আমরা যেটা দেখব যে আমাদের মেটালিক আর্সেনিকটা আবার দুইভাবে পাওয়া যেতে পারে। একটা হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার যে আর্সেনিকটা, এটা হলো আমাদের জন্য নন পয়জনাস। কেন নন পয়জনাস? কারণ আমাদের জিআইটি থেকে এটা অ্যাবজর্ব হতে পারে না। বাট আমাদের যে আর্সেনিক ট্রাইঅক্সাইড, আমরা এখানে ইনঅর্গানিকের মধ্যে আর্সেনিক ট্রাইঅক্সাইডটা করলাম, যেটাকে আমরা ইনহেরিটেন্স পাউডার বললাম, এটা পাউডার রূপে পাওয়া যায়। এটা হলো হোয়াইট কালার এবং এটাই হলো আমাদের জন্য কি, এটা হলো আমাদের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, এটা আমাদের বডিতে টক্সিন সৃষ্টি করে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো ফ্যাটাল ডোজ অফ আর্সেনিক। আর্সেনিকের ফ্যাটাল ডোজ কতটুকু? আর্সেনিকের ফ্যাটাল ডোজ হলো যে আর্সেনিক ট্রাইঅক্সাইডটা আছে, যেটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল, সেটা বা মোস্ট কমন, ওইটাতে হলো 100 থেকে 200 মিলিগ্রাম। এতটুকু দিলে একটা মানুষের মৃত্যু ঘটতে পারে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এখানে সোর্সেস অফ আর্সেনিক পয়জনের কথা বলা আছে, যেটা আমরা অলরেডি উপরে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করে পড়ে ফেললাম। এখন নেক্সট আমরা এখানে একটা কোশ্চেন এক্সট্রা দেখে নিব, সেটা হলো টাইপস অফ পয়জনস। যেহেতু পয়জন নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের পয়জনসের টাইপসগুলো সম্পর্কে আইডিয়া থাকা উচিত। তো দুইটা টাইপ সম্পর্কে আমরা অলরেডি জানি, একটা হলো একিউট পয়জনিং আর একটা হলো ক্রনিক পয়জনিং। এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। এখানে আমরা নতুন যেটা পাই সেটা হলো ফুল মিটেন টাইপ। ঠিক আছে, তো ফুল মিটেন টাইপটা কি? এটা হলো ধরা যাক একটা মানে হিউজ এক্সপোজার হবে, যে এট এ টাইম কোনো একটা পয়জন হিউজ এক্সপোজার হবে, অনেক বেশি পরিমাণে। একটা মানুষকে আমি কি করলাম, অনেক বেশি আর্সেনিক খাইয়ে ফেললাম। নর্মালি আর্সেনিক 3 গ্রাম খেলেই মৃত্যু হয়ে যায়, আমি তাকে 50 গ্রাম আর্সেনিক খাইয়ে ফেললাম। তাহলে এটা হলো ফুল মিটেন টাইপ। তো ফুল মিটেন টাইপ এত সিভিয়ার যে এটাতে যে সাইন সিমটম গুলো আছে, সাইন সিমটম গুলো প্রকাশ হওয়ার সুযোগ পায় না, উইথাউট এনি সাইন সিমটম, অ্যান্ড র্যাপিড ডেথ হয়ে যায়। তাহলে ফুল মিটেন টাইপটা হলো মূলত অতিরিক্ত দেওয়ার ফলে এখানে সাইন সিমটম গুলো প্রকাশ পাবে না, এবং অ্যাজ এ রেজাল্ট কি হবে, যে পেশেন্টটা আছে সেটা কোনো সাইন সিমটম ছাড়া র্যাপিড ডেথ হয়ে যাবে। এটাকে আমরা বলি ফুল মিটেন টাইপ। আর একিউট এবং ক্রনিক এই দুইটা সম্পর্কে অলরেডি আমাদের জানা আছে, তো আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না। তাহলে আমাদের এই ফেজটা শেষ হয়ে গেল। এখন নেক্সট আমরা যেটা দেখি, এখানে আমাদের কোশ্চেন আসছে যে আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস জিনিসটা কি? আর্সেনিকোসিস নিয়ে যদি আমি বলি, সেটা হলো আমাদের যে এলিমেন্টাল আর্সেনিকটা আছে, এটা যদি আমাদের বডিতে কোনো কারণে বেড়ে যায়, লেভেলটা ইনক্রিজ হয়ে যায়, এলিমেন্টাল আর্সেনিকের লেভেল বেড়ে যায়, আমার বডির যে আর্সেনিক আছে সেটা লেভেল বেড়ে যায়, সেটাকে আমরা বলি আর্সেনিকোসিস। ঠিক আছে, নেক্সট আসলে আমরা এখানে আরেকটা টার্ম দেখবো, সেটা হলো আর্সেনোফেগিস্ট। তা আর্সেনোফেগিস্টটা কি? এটা আমরা যদি বলি, এর আগে আমাদের কিছু টার্ম জেনে নিতে হবে, যে আমাদের নর্মাল বডিতে আমরা নর্মাল যে খাবার দাবার খাই, ওইটার সাথে আমরা ডেলি কতটুকু আর্সেনিককে ইনটেক করি। আমরা নর্মালি 0.5 থেকে 1 মিলিগ্রাম, এককটা ইম্পর্টেন্ট, মিলিগ্রাম আর্সেনিক আমরা কি করি, ইনটেক করি। কিন্তু আমাদের যে গ্রাউন্ড ওয়াটার আছে, ওয়াটারে কতটুকু আর্সেনিক থাকলে আমরা সেটাকে সেফ ওয়াটার বলতে পারবো। এটা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। যদি এই লিমিটের মধ্যে আর্সেনিক থাকে, তখন সেই পানিটা আমরা সুপেয় পানি হিসেবে গ্রহণ করতে পারবো। এখন আমরা যেটা পড়বো যে আর্সেনোফেজিস্ট, সেটা কি? সেটা হলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে আর্সেনিকের একটা টলারেন্স ডেভেলপ হয়ে যায়। নর্মাল মানুষের ক্ষেত্রে 3 গ্রামে আর্সেনিক কি করতো, মৃত্যু ঘটাতে পারতো। বাট এদের ক্ষেত্রে এমনটা দেখা যায় না। এদের ক্ষেত্রে আর্সেনিকের প্রতি টলারেন্স হয়ে যায় এবং দেখা যায় 3 গ্রাম দিলেও এদের ক্ষেত্রে কি ঘটে না,
একসাথে 3 গ্রাম দিলেও তাদের মধ্যে ওই টলারেন্সটা হয়ে গেছে এবং তাদের বডিতে ওই রকম কোনো ধরনের রিয়াকশন দেখা যায় না। এই জিনিসটাকে আমরা বলি আর্সেনোফেজিস্ট। ঠিক আছে, তো এটা আমাদের কোশ্চেন দিতে পারে, অলরেডি দেখা যাচ্ছে এটা কয়েকবার করে আমাদের বোর্ডগুলোতে চলে আসছে। তো আমরা এটুকু জেনে নিলাম। এখন আমরা নেক্সট যেটা জানবো, আমাদের একটা বাইবেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো আর্সেনিককে কেন একটা আইডিয়াল হোমিসাইডাল পয়জন বলা হয়। কেন আর্সেনিক দ্বারা আমরা একটা মানুষকে মারার ক্ষেত্রে ওইটাকে আমরা আর্সেনিক হোমিসাইডাল আইডিয়াল হোমিসাইডাল বলতে পারবো। তো এটা যদি আমি আইডিয়াল হোমিসাইডাল বলি, ফার্স্ট অফ অল হলো এটা চিপ, সহজে যে কোনো জায়গায় পাওয়া যায়। এছাড়া এটা হলো ইজিলি অ্যাভেলেবল। নেক্সট হলো এটা কালারলেস, টেস্টলেস, ওডরলেস। আমি একজন মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তখন এটা যদি কালারলেস হয় তাহলে আমার জন্য সুবিধা, আমি পানির সাথে মিক্স করে খাবারের সাথে মিক্স করে দিয়ে দিতে পারবো। এটা টেস্টলেস, অন্য কোনো ধরনের টেস্ট পাওয়া যাবে না। এছাড়া এটার ওডরলেস, কোনো গন্ধও নাই, তাহলে মানুষটাকে ইজিলি আমি খাইয়ে দিতে পারবো। এছাড়া এটা ইজিলি অ্যাডমিনিস্ট্রেশন উইথ ফুড আর ড্রিঙ্কস, খাবার এবং ড্রিঙ্কসের সাথে খুব সহজে দিয়ে দেওয়া যায়। আর এটা হোয়াইট কালার হয়, যে কোনো খাবারের সাথে মিক্স করে দেওয়া যায়। আর এটা খুব লো ডোজ, অনেক লো ডোজেও কি করে, লো ডোজেও এটা ডেথ ঘটায়। আর এটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটার যে সাইন সিমটম গুলো আছে, এই সাইন সিমটম গুলো কলেরার সাইন সিমটমের সাথে অনেকটা কি করে আহ মিলে যায়। এজন্য এটাকে আমরা কি করতে পারি না, এটাকে আমরা ধরতে পারি না যে কলেরার কারণে মারা গেছে না পয়জনিং এর কারণে মারা গেছে। তো এখানে একটা জিনিস জানতে হবে, আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা প্রথমে শর্ট পেইন দেখতে পাই, এরপরে বমিটিং হয়, এরপরে ফার্জিং হয়, এরপরে টেনাসমাস অফ এনাস হয়। এই কয়টা সাইন আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা দ্বারা আমরা কলেরার সাথে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, যেটা আমরা একটু পরে দেখবো। তো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে রাখলে ভালো। এখন এটা হলো গিয়ে আইডিয়াল পয়জনিং হিসেবে এটার অ্যাডভান্টেজ, বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা যখন এই ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো, তখন আমরা বলবো যে আর্সেনিক দ্বারা কাউকে মারানো, মানে কাউকে হোমিসাইড বা হত্যা করার চেষ্টা করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কেন? কারণ এই যে আর্সেনিক পয়জনিং এর কারণে যদি কারো মৃত্যু হয়, তাকে যদি আমি আর্সেনিক খাইয়ে মেরে ফেলি, তার যে ফুড্রিফিকেশন প্রসেস আছে সেটা দেরিতে শুরু হবে। এটা হলো একটা কথা। 2 নাম্বার হলো, আমরা যখন ল্যাব ইনভেস্টিগেশন করবো, তখন খুব সহজে ইজিলি আমরা আর্সেনিকটাকে কি করে ফেলতে পারবো, ডিটেক্ট করে ফেলতে পারবো। কেন পারবো? কারণ এই আর্সেনিকটা গিয়ে আমাদের যে হেয়ার, বোনস, এসব জায়গায় ডিপোজিট হয়ে যায়। এছাড়া আমরা যদি বলি, এটা যে ডিকম্পোস্ট বডি, একটা বডি পচে গেছে, ডিকম্পোস্ট হয়ে গেছে, সেখান থেকে আমরা খুব ইজিলি এই জিনিসটাকে ডিটেক্ট করে ফেলতে পারি। সো এটা আমার জন্য একটা সেফ চয়েস না। এছাড়া কি হতে পারে, এটা অলরেডি বলে ফেললাম যে বোনস, হেয়ার, এসব জায়গায় এটাকে পাওয়া যায়। নেক্সট আমরা যেটা জানবো, আমি একটা লাশকে কি করলাম, পুড়িয়ে ফেললাম। পুড়িয়ে ফেলার পর এটা যে অ্যাশেস আছে, ওটা থেকেও আমরা কি করতে পারি, আর্সেনিকটাকে ডিটেক্ট করে ফেলতে পারি। সো যদিও এটাকে আইডিয়াল পয়জনিং বলা হয়, তবে আর্সেনিক দ্বারা কাউকে হত্যা করার চেষ্টা করা, হোমিসাইড করার চেষ্টা করা, এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে দেখে ফেললাম। এখন আমরা নেক্সট যেটা জানবো, ডিটেকশন অফ আর্সেনিক ইন ডেড বডি। আমার কাছে, আমি একটা ডেড বডিকে কোনো কারণে কোশ্চেন আসলো যে তাকে আর্সেনিক দ্বারা পয়জনিং করে মারা হয়েছে। এখন আমি ওই ডেড বডিটা মাটি থেকে তুলে আনবো। তো এখন আমি এই ডেড বডিটা যখন মাটি থেকে তুলে আনবো, তখন এখানে দুইটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে, যে আমার যে বডিটা আমি তুলে আনবো, সে যেহেতু আর্সেনিক দ্বারা মারা গেছে, আর্সেনিক পয়জনিংয়ের কারণে, তার বডিতে আর্সেনিক থাকতে পারে। এখন কোশ্চেন চলে আসে, আমাদের যে মাটি আছে, সয়েল, ওইটাতেও তো আর্সেনিক আছে। তো একটা পসিবিলিটি তো থেকে যায় যে মাটি থেকে কি হলো, আর্সেনিকটা ট্রান্সফার হয়ে ওই বডিতে চলে আসলো। তাহলে ওই বডিতে যদি মাটি থেকে আর্সেনিক আছে, তাহলে তো আর তাকে আর্সেনিক খাইয়ে মারা হলো না। তো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? তো এই জিনিসটা যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, তখন আমরা যেটা মনে রাখবো, যে আমার বডিতে যে আর্সেনিকটা থাকে, এটা অলওয়েজ সলুবল ফর্মে থাকবে। আর মাটিতে যে আর্সেনিকটা আছে, সেটা হলো গিয়ে ইনসলুবল ফর্মে। তো আমার যদি আমি বডিটা উঠানোর পরে দেখতে পাই আমার বডিতে ইনসলুবল আর্সেনিক পাওয়া গেছে, তাহলে আমরা বলতে পারি এই লোকটাকে আর্সেনিক খাইয়ে মারা হয় নাই। কারণ ইনসলুবল ফর্মটা কোথায় থাকে, এটা মাটিতে থাকে। তাহলে মাটি থেকে এই জিনিসটা ট্রান্সফার হয়ে আমার বডিতে চলে আসছে, সো তাকে আর্সেনিক খাইয়ে মারা হয় নাই। আর যদি আমি দেখি যে না, তার বডিতে সলুবল ফর্মের আর্সেনিকটাই আমি পাইছি, এর মানে কি, এর মানে হলো গিয়ে তাকে আর্সেনিক খাইয়ে মারা হয়েছে, এজন্যই তার বডিতে কি সলুবল ফর্মটা পাওয়া গেছে। তো এই যে সলুবল ফর্ম এবং ইনসলুবল ফর্ম, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এই যে আর্সেনিকটার কারণে সে কি আর্সেনিক খাইয়ে তাকে মারা হয়েছে, নাকি তার বডিতে মাটি থেকে আর্সেনিক আসছে, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো আশা করি এই কোশ্চেনটা এখন আমরা যখন পড়ে ফেলবো, তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ। এখন আসো আমরা নেক্সট যেটা নিয়ে পড়বো, আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো একিউট আর্সেনিক পয়জনিং। একিউট আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা যে কিছু জিনিস জেনে নিব, সেটা হলো এখানে কি কি ক্লিনিক্যাল ফিচার দেখা যায়। তো এটার ক্লিনিক্যাল ফিচার নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে হলো ফুলমিনেন্ট টাইপ। ফুলমিনেন্ট টাইপটা নিয়ে আমরা অলরেডি বলছি যে ম্যাসিভ ডোজ দেওয়া হবে। ম্যাসিভ ডোজটা কতটুকু হতে পারে, 3 to 5 গ্রাম। 3 to 5 গ্রাম দিলেই এটাই হলো আমার ফুলমিনেন্ট যে ডোজটা আছে, সেটাকে ফুলফিল করে ফেলে। তো এটাতে ডেথ হয়ে যাবে 1 to 3 আওয়ারের ভিতরে, এবং জিআইটি সিমটম গুলো কি থাকবে, অ্যাবসেন্ট থাকবে। আমরা এখানে কোনো জিআইটি সিমটম দেখতে পারবো না, কারণ আমার এখানে র্যাপিড ডেথ হয়ে যাবে। তাহলে কোশ্চেন আছে, জিআইটি সিমটম গুলো আমরা কখন দেখতে পারবো? যখন আমরা ফুলমিনেন্ট টাইপ দিব না, তখন আমরা দেখতে পাই। যেমন আমার কি কি জিআইটি সিমটম আছে, জিআইটি সিমটম অলরেডি আমরা দেখে আসছি, যে আমাদের থ্রট পেইন হবে, ভমিটিং হবে, পার্জিং হবে, এবং টেনেসমাস
অর পেইন ইন অ্যানাল হবে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। আর এগুলা কি করে, এপিয়ারেন্স রিজেম্বল কলেরা, এগুলো কলেরার যে এপিয়ারেন্স আছে কলেরার এপিয়ারেন্সের সাথে অনেকটা মিলে যায়। তো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম যে জিআইটি সিমটমগুলো সম্পর্কে আমরা জানলাম। এছাড়া আমাদের কিছু রেনাল কজ হতে পারে, যেমন অলিগোইউরিয়া হতে পারে, ইউরেমিয়া হতে পারে, এই জিনিসগুলো আমরা জানলাম। তারপরে সিএনএস এর মধ্যে কিছু টপিক দেখতে পারি, যদিও এটা এত ইম্পর্টেন্ট না, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো যে জিআইটি সাইন সিমটমগুলো আছে, এগুলো আমাদের জন্য মেনলি ইম্পর্টেন্ট। এখন আমরা যে কোশ্চেনটাতে আসবো, যেটা আমাদের বাইরেতে খুব রেগুলারলি ধরা হয়, সেটা হলো আমরা একটা আর্সেনিক একিউট আর্সেনিক পয়জনিং এর পেশেন্ট এবং একটা কলেরার পেশেন্টকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েটটা আমরা করার ক্ষেত্রে আমরা প্রথমে ফার্জিং এর যদি কথা বলি, আমরা আর্সেনিক পয়জনের ক্ষেত্রে জানি আগে বমি হয়, বমির পরে কি হবে, ফার্জিং হবে, তাহলে এটা হলো ফলো বমিটিং। আর কলেরার ক্ষেত্রে হবে উল্টা, কলেরার ক্ষেত্রে আম, আগে হবে পার্জিং, এরপরে হবে কি ভমিটিং। সো এটা একটা ডিফারেন্স। এরপরে আমরা যদি স্টুল দেখি, আর একিউট আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে স্টুলের কালারটা হয়ে যাবে ডার্ক স্টুল। আর কলেরার ক্ষেত্রে আমরা জানি রাইস ওয়েটারি কি হয়, চাল দোয়া পানির মতো যে স্টুল আছে সেটা হয়ে যায়। এখন আসো টেনাসমাস ইন অ্যান ক্যানন, যেটা একিউট আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, বাট কলেরার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। নেক্সট আমরা যদি কনজাংটিভার কথা বলি, কনজাংটিভা আর্সেনিকের ক্ষেত্রে ইনফ্লাম থাকে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করলে আমরা আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আর্সেনিকটাকে দেখতে পাবো, আর কলেরার ক্ষেত্রে আমরা ভিব্রিও কলেরাটাকে দেখতে পাবো। এবং স্টোমাকের ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, স্টোমাকের যে পয়েন্টটা আছে, স্টোমাকের ক্ষেত্রে আমরা আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে স্টোমাকটা হয়ে যাবে আমাদের রেড ভেলভেট কালার, খুবই ইম্পর্টেন্ট। আর্সেনিক পয়জনিং এর স্টোমাকের কালার কি হয়, রেড ভেলভেট কালার। আর কলেরা পয়জনিং এর ক্ষেত্রে এটা নর্মাল থাকে। সো এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর আন্ডারে আমি কি করতে পারবো, আমি যে আমার আর্সেনিক পয়জনিং এবং কলেরা এই দুইটার যে ডেথ আছে, এই দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। সো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন নেক্সট আমাদের যে কোশ্চেন, সেটা হলো ট্রিটমেন্ট। আমার কাছে একটা একিউট আর্সেনিক পয়জনিং এর কেস আসছে, একটা লোক হঠাৎ করে আর্সেনিক খেয়ে কোনো কারণে আর্সেনিকের কারণে পয়জনিং শিকার হয়ে আমার কাছে আসছে, আমি তাকে কিভাবে ট্রিটমেন্ট করবো। ফার্স্ট অফ অল হলো, সে যদি ইনজেকশন করে থাকে তাহলে আমি তাকে স্টোমাক ওয়াশ দিতে হবে। তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা হলো স্টোমাক ওয়াশ, গ্যাস্ট্রিক লেওয়া দিতে হবে। এরপরে আমি তাকে স্পেসিফিক অ্যান্টিডোট দিব, যদি আমার যে আর্সেনিকটা আছে এটা এখনো কি হয় নাই, এখনো অ্যাবজর্বড হয় নাই, আনঅ্যাবজর্বড ফর্মে আছে, তখন আমি তাকে কি দিব, আমি তাকে হাইড্রেটেড ফেরিক অক্সাইড দিব। আর যদি তার সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তখন আমি তাকে অ্যান্টিডোট দিতে হবে। কি অ্যান্টিডোট দিব, আমি তাকে এখানে ব্রিটিশ অ্যান্টিলিউইসেন্ট এজেন্ট বা BAL, ব্রিটিশ অ্যান্টিলিউইসেন্ট এজেন্ট, যেটাকে আমরা ডাইমার ক্যাপ্রল নামে চিনি, ওই ডাইমার ক্যাপ্রল দিব। এবং কতটুকু পরিমাণে দিব, 3.5 মিলিগ্রাম পার কেজি হিসেবে দিব, ঠিক আছে, 3.5 মিলিগ্রাম পার কেজি, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও আমি তাকে লেক্সেটিভ দিতে পারি এবং তাকে আইভি ফ্লুইড দিতে পারি। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম যে ট্রিটমেন্ট, আমার কাছে একটা একিউট আর্সেনিক পয়জনিং এর পেশেন্ট আসলে আমি তাকে কিভাবে ট্রিটমেন্ট করব। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা নেক্সট যেটা যাব, সেটা হলো একটা একিউট আর্সেনিক পয়জনিং এর পেশেন্টের আমরা পোস্টমর্টেম করলে কি কি চেঞ্জ পাবো। তো আমরা এখানে কিছু এক্সটার্নাল ফাইন্ডিং পাবো, কিছু ইন্টারনাল ফাইন্ডিং পাবো। এক্সটার্নাল ফাইন্ডিং এর মধ্যে তার বডিটা ইমাসিয়েটেড বা চিকন হয়ে যাবে, তার রিগর মর্টিসটা কি হবে, রাইগর মর্টিসটা আর্লি অ্যাপিয়ার করবে। ইন্টারনাল ক্ষেত্রে আমরা কি পাবো, মাউথ, যেহেতু আর্সেনিকটা যদি মুখ দিয়ে খাওয়া হয় তাহলে সেখানে ইনফ্লামেশন প্রেজেন্স থাকবে। হার্টের ক্ষেত্রে খুব একটা কমন সাইন দেখতে পাই, সেটা হলো পিটেকিয়াল এবং সাব এন্ডোথেলিয়াল হ্যামোরেজ অফ দ্য ভেন্ট্রিকল, যেটা খুব কমন দেখা যায় আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে। এছাড়া আমরা ইসোফেগাসের ক্ষেত্রে ইনফ্লামেশন প্রেজেন্ট করব, কারণ ইনফ্লামেশন দেখা যাবে কারণ মুখ দ্বারা এটাকে ইনজেকশন করা হচ্ছে। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো স্টোমাকের মিউকাস মেমব্রেন, সেটা কি হয়ে যাবে, রেড ভেলভেট রিজেম্বল করবে। ওকে, আমরা এটা দেখলাম। এছাড়া স্টোমাকের ওয়ালটা সফট এবং সোয়ালন হয়ে যাবে। ইন্টেস্টাইনাল মিউকোসার দিয়ে আমরা ইনফ্লামেশন দেখতে পাবো। লিভার, কিডনি, যে আদার অর্গানগুলো আছে এগুলো ইনজেকশন হয়ে যাবে। সো এই যে এখান থেকে আমরা এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল ফাইন্ডিং এর মাধ্যমে আমরা একটা একিউট আর্সেনিক কেসের পয়জনিং এর ক্ষেত্রে আমরা পোস্টমর্টমে দেখতে পাবো। সো আমাদের এই জিনিসটা হয়ে গেল। এখন আমাদের একিউটটা যখন শেষ হলো, একিউটের পরবর্তীতে আমরা দেখবো এখন ক্রনিক আর্সেনিক পয়জনিং। তো আমরা একিউট আর্সেনিক পয়জনিং থেকে কি করলাম, আমরা একিউট আর্সেনিক পয়জনিং থেকে আমরা এটার যে সাইন সিমটমগুলো আছে সেগুলো পড়লাম। এছাড়া আমরা এটার যে কলেরার সাথে ডিফারেন্সিয়েট করা দেখলাম, ট্রিটমেন্ট সম্পর্কে পড়লাম, পোস্টমর্টেম ফাইন্ডিং দেখলাম। এখন আমরা ক্রনিক আর্সেনিক পয়জনিং সম্পর্কে পড়বো। তো ক্রনিক আর্সেনিক পয়জনিংটা মেইনলি কেন হয়, ক্রনিক আর্সেনিক পয়জনিংটা আমরা নর্মালি পানি খাওয়ার মাধ্যমে, যদি পানিতে আর্সেনিক থাকে সেটার কারণে মেইনলি হয়ে থাকে। তো এটার ক্রনিক আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা কিছু লোকাল অ্যাকশন দেখতে পাই, কিছু রিমোট অ্যাকশন দেখতে পাই। লোকাল অ্যাকশনের মধ্যে কি থাকবে, আমাদের যে মিউকাস মেমব্রেন আছে সেগুলোর মধ্যে ইরিটেশন হবে। আর রিমোট অ্যাকশনের মধ্যে কি হবে, আমাদের যে সেলুলার রেসপিরেশন আছে সেটা অফ হয়ে যাবে। কেন হয়ে যাবে, আমি অলরেডি বলছি, থাইল গ্রুপের ইনহিবিশনের কারণে, ঠিক আছে। এছাড়াও গ্লাইকোলাইসিসের কি হতে পারে, ইন্টারফারেন্স হতে পারে। তো এই জিনিসটা আমরা জেনে নিব। নেক্সট হলো আমরা এখানে কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো, আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে ক্রনিক আর্সেনিক পয়জনিং এ আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার পাই। তো এটাতে যে ক্লিনিক্যাল ফিচারটা পাই, এটা আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখবো, সেটা হলো আর্সেনিক ট্রিক্স দিয়ে আমরা এখানে যে ফিচারগুলো আছে মনে রাখতে পারি। তো কিভাবে আমরা মনে রাখবো, দেখো এতে যেটা, সেটা হলো এলরিচ মিডলাইন দেখা যাবে, অ্যালোপেশিয়া দেখা যাবে,
আর এ দেখা যাবে রেঞ্জ অফ পিগমেন্টেশন, যেটা ডার্ক ব্রাউন কালার দেখা যাবে। এস তে হলো স্কিন ইরেপশন হয়ে যাবে। এন এ হলো গিয়ে নিউরোপ্যাথি হবে। তারপরে নেজাল সেপ্টামে পারফোরেশন হয়ে যাবে। আইতে হলো ইস্কেমিয়া হবে। ইস্কেমিয়া থেকে পরবর্তীতে গ্যাংগ্রিন এবং আলটিমেটলি ব্ল্যাকফুট ডিজিজ অ্যাপিয়ার করবে। আর সিতে হলো কার্সিনোজেনেসিস হবে, যেটা থেকে এছাড়াও আরেকটা সিতে আমরা মনে রাখবো কলেরা লাইক ইলনেস দেখা যাবে। তো এখন আমরা যদি এখান থেকে কিছু জিনিস একটু দেখার চেষ্টা করি, যেমন আমাদের এই যে এই সাইন সিনড্রোমগুলো আমরা এখান থেকে দেখি। এই যে এটা হলো আমার এলরিচ মিজ লাইন, আমরা এখানে মিজ লাইন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, রেঞ্জ অফ পিগমেন্টেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই দুইটা জিনিস আমরা এখান থেকে দেখে ফেললাম যে আমাদের এখানে এলরিচ মিজ লাইনগুলো এই যে নখের মধ্যে দেখা যাচ্ছে, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা হাতের মধ্যে রেঞ্জ অফ পিগমেন্টেশন দেখতে পাচ্ছি। এখন আমরা যদি ব্ল্যাক ফুট ডিজিজটা দেখার চেষ্টা করি, আমাদের এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হলো কি, এগুলো হলো ব্ল্যাকফুট ডিজিজ। তাহলে আমরা এখান থেকে ব্ল্যাকফুট ডিজিজও দেখে ফেললাম, এগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে আমরা ক্রনিক আর্সেনিকের যে সাইন সিমটমগুলো আছে এগুলো কি দ্বারা মনে রাখবো, এটা আমরা আর্সেনিক শব্দটা দিয়ে মনে রাখবো। আমি যদি আবার একটু বলি, এতে হলো এলরিচ মিজলাইন অ্যালোপেশিয়া, আর এ হলো রেঞ্জ অফ পিগমেন্টেশন, অ্যাসিড হলো স্কিন ইরাপশন, এন এ হলো নিউরোপ্যাথি নেজাল সেপ্টাম ডেভিয়েশন, আইতে হলো ইস্কেমিয়া যেটা আলটিমেটলি ব্ল্যাকফুট ডিজিজ করে, আর সিতে হলো কার্সিনোমা এবং কলেরা লাইক ইলনেস। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। আমরা আশা করি এটা আর আমাদের কোনো সমস্যা হবে না। এখন এই যে মিজলাইন, মিজলাইন থেকে আমরা আরেকটা যেটা জেনে নিব, এই মিজলাইনটা আমাদের থেলিয়াম পয়জনিং এর ক্ষেত্রেও দেখা যায়। সেটা আমাদের এমসিকিউতে দিতে পারে যে মিজলাইনটা তুমি আর কোথায় দেখতে পাও, সেটা হলো গিয়ে থেলিয়াম পয়জনিং এর ক্ষেত্রে। এটা আমাদের জন্য একটা এক্সট্রা ইনফরমেশন যেটা আমরা জেনে রাখবো। এখন এরপর আমরা যদি নেক্সট আসি, আমাদের ট্রিটমেন্ট অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং। ক্রনিক আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিব? প্রথম হলো আমি তাকে যে সোর্স আছে, সোর্স থেকে তাকে কি করে ফেলতে হবে, সরাই ফেলতে হবে, ঠিক আছে, ডিকন্টামিনেশন করতে হবে। এছাড়া আমরা তাকে অ্যান্টিডোট দিব। অ্যান্টিডোটটা কি, সেটা হলো ব্রিটিশ অ্যান্টিলিউইসেন্ট অথবা ডাইমারক্যাপ্রল, তাকে অ্যান্টিডোট হিসেবে দিব। এটাই হলো গিয়ে এটার ট্রিটমেন্ট। তাহলে আমরা ট্রিটমেন্টটাও দেখে ফেললাম। এর মাধ্যমে আমাদের যে আর্সেনিক পয়জনিংটা আছে, আর্সেনিক পয়জনিংটা শেষ। আমরা আর্সেনিক পয়জনিং থেকে তাহলে কি কি করলাম, আমরা অ্যাকিউট আর্সেনিক পয়জনিং দেখলাম, ক্রনিক আর্সেনিক পয়জনিং দেখলাম, এছাড়া আর্সেনিকের যে ফেটাল ডোজ আছে, তার কি কি ফর্ম বা সোর্স আছে, এগুলো সম্পর্কে আমরা পড়লাম, এবং আমাদের আর্সেনিকটা এখানে শেষ হলো। নেক্সট এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো লেড পয়জনিং, যেটাকে অপর নামে ডাকা হয় প্লাম্বিজম অথবা স্যাটার্নিজম। তো লেড পয়জনিং শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস এখান থেকে জেনে নিই। আমি অলরেডি বলে আসছি যে মোস্ট কমন যে ক্রনিক হেভি মেটাল পয়জনিংটা আছে, সেটা হলো কি, এই যে লেডটা আছে, লেড, এটার কারণে মোস্ট কমনলি হেভি মেটাল পয়জনিংটা হয়ে থাকে ক্রনিক, দীর্ঘ সময় ধরে। এছাড়া এটার আমার দুই ধরনের টাইপ আছে, একটা হলো অর্গানিক ফর্ম আছে, একটা হলো ইনঅর্গানিক ফর্ম আছে, বা সোর্সের যদি আমরা বলি। তো এটা যে অর্গানিক সোর্সটা আছে সেটা হলো টেট্রাইথাইল লেড। টেট্রাইথাইল লেডটা থেকে আমরা মনে রাখবো এটা হলো মোস্ট টক্সিক ফর্ম। লেড পয়জনিং এর যতগুলো ফর্ম আছে এর মধ্যে মোস্ট টক্সিক হলো টেট্রাইথাইল লেড। আর ইনঅর্গানিকের মধ্যে আছে লেড অ্যাসিডেট, লেড টেট্রাঅক্সাইড, লেড সালফাইড, লেড কার্বামেট। তো এখান থেকে আমরা লেড অ্যাসিডেটটাকে মনে রাখবো, এটা হলো মোস্ট কমন ফর্ম অফ আর্সেনিক পয়জনিং। তাহলে আমরা এখান থেকে মোস্ট টক্সিক ফর্ম দেখলাম, আমরা এখান থেকে মোস্ট কমন ফর্ম দেখলাম। তো এগুলাই হলো আমার এখান থেকে আর্সেনিকের নিয়ে বেসিক কথাবার্তা, এটা সোর্স এবং এখানে যে মোস্ট কমন হেভি মেটাল পয়জনিং এটা সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন নেক্সট আসো যেটা জানবো, ইউজ অফ লেড। লেড আমরা কোথায় ব্যবহার করি? লেড আমরা যে ব্যাটারি আছে ব্যাটারিতে ব্যবহার করে থাকি, আমাদের যে রং আছে পেইন্টে ব্যবহার করে থাকি, হেয়ার ডাই যে রংগুলো আছে সেগুলোতে আমরা ব্যবহার করে থাকি, ইলেকট্রিক কেবল ইনসুলেশনে ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এখন এটার ফ্যাটাল ডোজ কতটুকু? এটার ফ্যাটাল ডোজ হলো গিয়ে 100 গ্রাম, ঠিক আছে, এটার ফ্যাটাল ডোজ হলো 100 গ্রাম। এই জিনিসটাও আমরা এখান থেকে দেখে নিলাম। এখন নেক্সট আমরা যেটা জানবো, মোস্ট কমন রুট, কোন রুট দিয়ে আমার সবচেয়ে বেশি যে লেডটা আছে এটার পয়জনিংটা হয়। তো চিলড্রেনের ক্ষেত্রে আমরা মনে রাখবো ওরাল রুটের, কারণ তারা অ্যাক্সিডেন্টালি ব্যাটারি খেয়ে ফেলতে পারে বা এই টাইপের জিনিস খেয়ে ফেলতে পারে, তো তাদের ক্ষেত্রে ওরাল রুটটা কমন। আর অ্যাডাল্ট নিয়ে যদি আমি কথা বলি, অ্যাডাল্টের ক্ষেত্রে হলো ইনহেলেশন হতে পারে অকুপেশনাল কারণে। দেখা গেছে একটা লোক যে রঙের দোকানে কাজ, রঙের ফ্যাক্টরিতে কাজ করে, তো তার মধ্যে লেড পয়জনিংটা হওয়া খুব কমন, কারণ সে ইনহেলেশনের মাধ্যমে প্রতিনিয়ত এই জিনিসটা নিতে পারে। তো এখন আমরা দেখবো সোর্সেস অফ ক্রনিক লেড পয়জনিং। কোন কোন কেসে আমরা ক্রনিক লেড পয়জনিং সোর্সগুলো পাবো? যেমন লেড ডাস্ট অ্যান্ড ভ্যাপর, লেডের যে ডাস্ট আছে সেটার মাধ্যমে হতে পারে, যেমন বার্নিং অফ পেইন্ট, রং পোড়ানোর মাধ্যমে, ব্যাটারি ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের মাধ্যমে, তারপরে যারা গ্লাস দিয়ে বিভিন্ন শিল্প তৈরি করে, গ্লাসের বিভিন্ন জিনিস তৈরি করে, তাদের মধ্যে আমরা এই যে লেড ডাস্ট এবং তাদের মধ্যে আমরা ক্রনিক পয়জনিংটা দেখতে পাই। এছাড়া লেড পাইপের মাধ্যমে কি হতে পারে, পানির মাধ্যমে হয়ে যেতে পারে, কন্টামিনেশনের মাধ্যমে লেড পাইপের পানির কারণে এই জিনিসটা হতে পারে। এছাড়াও আমাদের যে ডাই আছে, রং কসমেটিক, এদের মাধ্যমে কি হতে পারে, লেড পয়জনিংটা হতে পারে। তো এই জিনিসগুলো অলরেডি আমরা লাস্ট পেজেও আলোচনা করে আসছি। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো প্লাম্বিজম কাকে বলা হয়? ক্রনিক এক্সপোজার টু লেড, অনেকদিন ধরে লেড পয়জনিং এর শিকার হলে সেটাকে বলা হয় প্লাম্বিজম। এখন এই যে প্লাম্বিজমের সাইন সিমটম গুলো আছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকবার অলরেডি পরীক্ষায় চলে আসছে। তো আমরা এটার সাইন সিমটম গুলো একটু দেখে আসি। তো আমার এটা সাইন সিমটম গুলো যদি আমরা দেখি,
আমি এটা সাইন সিনড্রোমগুলা কিভাবে মনে রাখবো? আমার ক্রনিক যে লেট পয়জনিং আছে বা প্লামবিজম, এটা সাইন সিনড্রোমগুলো আমরা মনে রাখবো ABCD দিয়ে, ABCDEFG। চলো কিভাবে মনে রাখা যায়। এতে আমরা মনে রাখবো অ্যানিমিয়া। এখানে আমাদের অ্যানিমিয়া হবে কোন ধরনের অ্যানিমিয়া? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। বিতে হলো ব্যাসোফিলিক স্টিপলিং অফ আরবিসি হবে। আর বিতে হবে বার্টোনিয়ান লাইন। বার্টোনিয়ান লাইন কি জিনিস সেটা আমি দেখাবো একটু পরে। এছাড়া এখানে আরো একটা লাইন দেখা যাবে, সেটা হলো লেড লাইন। আর লেড লাইনটা কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে মেটাকার্পাল রিজন অফ দ্য চিলড্রেন, ঠিক আছে? মেটাফাইসিয়াল, আমাদের যে বোনস আছে, বোনসের মেটাফাইসিয়াল যে রিজিয়ন আছে সেটাতে আমরা দেখতে পাবো। তাহলে আমরা এখান থেকে এই কয়টা জিনিস নিয়ে নিলাম, অ্যানিমিয়া, তারপরে ব্যাসোফিলিক স্টিপলিং অফ আরবিসি, বার্টোনিয়ান লাইন, লেড লাইন। নেক্সট আসো সিতে আমরা তিনটা জিনিস মনে রাখবো। বিতে যেমন তিনটা জিনিস ছিল, সিতেও তিনটা জিনিস। সিতে হলো কোলিক্স, তারপরে কনস্টিপেশন, ক্যাবোট রিং অফ দ্য আরবিসি। তাহলে আমরা এই জিনিসটা জানলাম। ডিতে হলো ড্রপ। ড্রপ কি ড্রপ? রিস্ট ড্রপ এবং ফুড ড্রপ। ইতে হলো এনকেফালোপ্যাথি। এনকেফালোপ্যাথিটা কে করবে? সবচেয়ে টক্সিক ফর্ম যেটা টেট্রাহাইড্রোফ্লোরেট, সেই আমাদের এনকেফালোপ্যাথি করবে। এফে হলো পেশিয়াল ফেলর, পেশিয়াল ফেলর হয়ে যাবে। জিতে হলো গাউট হবে, ঠিক আছে? গাউট হবে। তো এই হলো আমাদের যে ক্রনিক লেট পয়জনিং আছে, ক্রনিক লেট পয়জনিং এর সাইন সিমটমগুলো। তো আশা করি এগুলো এখন আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? আমরা এখান থেকে অ্যানিমিয়া, ব্যাসোফিলিক স্টিপলিং অফ আরবিসি, বার্টোনিয়ান লাইন, লেড লাইন, কোলিক্স, তারপরে ড্রপ, এনকেফালোপ্যাথি, ফেশিয়াল ফেলর, এই জিনিসগুলো আমরা এখান থেকে সব দেখে ফেললাম। এখন আমরা এখান থেকে এই জিনিসগুলো একটু দেখি। আমাদের কিছু ছবি আছে, এগুলো দেখলে আমাদের কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এই যে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এখানে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো আমার বার্টোনিয়ান লাইন। বার্টোনিয়ান লাইনটা আমার কোথায় হয়? বার্টোনিয়ান লাইনটা হলো ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাবে আমাদের গামে, এটা হলো বার্টোনিয়ান লাইন। আর লেড লাইনটা আমাদের কোথায় হবে? লেড লাইনটা হলো আমাদের যে মেটাফাইসিয়াল রিজিয়ন আছে, মেটাফাইসিয়াল রিজিয়নে আমার এই ধরনের একটা এক্সরেতে ইমেজ দেখা, যে রেডিওলজিক্যাল ইমেজ আছে, সেখানে এই ধরনের আমরা লাইন দেখতে পাবো, যেটাকে আমরা লেড লাইন বলে থাকি। তো আশা করি এটা থেকে যে কোশ্চেনগুলো আছে, এগুলো এখন আমরা আসলে ইনশাল্লাহ এখান থেকে দিতে পারবো। এখন আমরা এখান থেকে আর কি আমাদের পড়ার আছে আমি একটু দেখি। এখানে আমাদের এই যে লেড লাইন সম্পর্কে বলছে, লেড লাইনটা আমরা কোথায় দেখতে পাই? লেড লাইনটা হলো একটা ব্লু লাইন, যেটা আমরা কোথায়? গামের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে পড়া হয়ে গেছে, আমি আর এগুলো নিয়ে এখন আলোচনা করছি না। তাহলে আমরা এই জিনিসটা দেখে নিলাম। তাহলে এটা হলো আমাদের কোশ্চেন। এখন নেক্সট যে কোশ্চেনটা আমরা এখান থেকে আলোচনা করবো, সেটা হলো চেঞ্জেস দ্যাট ওকার ইন দ্য ব্লাড আফটার লেট পয়জনিং। ব্লাডে কি কি চেঞ্জ দেখতে পাই? আমরা অলরেডি দেখে আসছি। ব্লাডে আমরা এখানে ব্যাসোফিলিক স্টিপলিং অফ আরবিসি দেখছি, তারপরে আমরা এখানে ক্যাবোট রিং অফ আরবিসি দেখছি। বাকিগুলো এখন আমরা দেখার চেষ্টা করি। এখানে পলিসাইথেমিয়া হবে, তারপরে এখান থেকে আমাদের অ্যানাইসোসাইটোসিস হবে, তারপর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, এরপরে ক্যাবোট রিং হবে এবং বার্টোনিয়ান লাইন হবে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে ফেলছি অলরেডি। নেক্সট এখন আমরা অন্যান্য যে আদার মেটালিক পয়জন, অন্য মেটালিক পয়জনগুলো থেকে আমরা ভাইবার জন্য কিছু জিনিস জেনে রাখবো। যেমন ক্যাডমিয়াম পয়জনিং, এটাতে আমাদের কি হয়? ইটাই বা আউচ আউচ রোগ হয়। থ্যালিয়াম পয়জনিং, এটাতে আমরা একটা জিনিসও মনে রাখবো, এটাতে আমার কি হবে? এটাতে আমরা যে একটা লাইনিং ছিল আমরা দেখতে পাইছিলাম, ওইটা আমরা এখানে দেখতে পাবো। তো এই যে মিজ লাইনটা আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের এই জিনিসটাও গেল। নেক্সট আসো আমরা এখানে কপার সালফেট পয়জনিং নিয়ে পড়বো। কপার সালফেট পয়জনিং থেকে আমাদের শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, এটা হলো আমাদের গ্রিন অর ব্লু কালার হয়ে যাবে স্টোমাকের মধ্যে কি হয়ে যাবে? গ্রিন অর ব্লু কালার দেখতে পাবো আমরা পোস্টমর্টেমে। এখন নেক্সট কোশ্চেন আসতে পারে যে কপার সালফেট বা কপার পয়জনিংটা কোথা থেকে হতে পারে? এই যে ম্যাস, বাজি, এসব আমরা কপার সালফেট ব্যবহার করে থাকি। এখন আসো নেক্সট আমরা যেটা জানবো, সেটা হলো ফসফরাস পয়জনিং নিয়ে। ফসফরাসটা আছে আমার দুই রকমের, একটা হলো হোয়াইট ফসফরাস আর একটা হলো রেড ফসফরাস। হোয়াইট ফসফরাস যেটা আছে সেটা হলো আমাদের টক্সিক ফর্ম। হোয়াইটটা কি? হোয়াইটটা হলো এই যে হোয়াইটটা হলো টক্সিক, রেডটা হলো নন টক্সিক। হোয়াইটটাতে গার্লিক ওডর থাকে, রেডটাতে থাকে না। হোয়াইটটা লুমিনিসেন্ট, রেডটা লুমিনিসেন্ট না। হোয়াইটটা এমিট ফিউম তৈরি করে, এটা ফিউম তৈরি করে না। তো এই জিনিসগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা দেখবো ক্লিনিক্যাল ফিচার অফ একিউট ফসফরাস পয়জনিং। হঠাৎ করে একটা লোক অনেক বেশি ফসফরাসের টাচে চলে আসলো, তার ক্ষেত্রে আমরা কি কি সাইন সিম্পটম দেখতে পাবো? তার প্রথমে আমরা স্টেজ 1 দেখতে পাবো, যেটাকে বলা হয় গ্যাস্ট্রো এন্টারাইটিসের যে স্টেজ। স্টেজ 2 দেখতে পাবো, যেটাকে অ্যাসিম্পটোমেটিক স্টেজ বলা হয়। স্টেজ 3 দেখতে পাবো, যেটা হলো ডেঞ্জার স্টেজ। স্টেজ 1 এ কি হবে? তার বার্নিং পেইন হবে, তার ভমিটিং হবে, লুজ স্টুল হবে, গার্লিক ওডর পাওয়া যাবে এবং স্মোকি স্টুল সিমটম, তার স্টুল থেকে ধোঁয়া বের হচ্ছে এমন মনে হবে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। স্টেজ 2 যেটা, সেটা হলো অ্যাসিম্পটোমেটিক, এখানে কোনো সিমটম দেখতে পাবো না, বাট এ সময় রোগীকে কোনোভাবেই ডিসচার্জ করে দেওয়া যাবে না, কারণ এর ফলে আসছে স্টেজ 3, যেটা হলো আমাদের ডেঞ্জার স্টেজ। এই স্টেজে এসে কি হবে? তার সবগুলা অর্গান ফেল করবে, তার লিভার ফেলিওর হয়ে যাবে, তার রেনাল ফেলিওর হয়ে যাবে, তার ব্লিডিং হবে, তার ট্রেমর হবে, এনকেফালোপ্যাথি হবে। তো তার ম্যাক্সিমাম যে সিস্টেম আছে, এগুলা স্টেজ 3 তে এসে ফেল করবে। তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখান থেকে তাহলে আমরা যে ক্লিনিক্যাল ফিচার অফ একিউট ফসফরাস পয়জনিং, সেটা আমরা করে নিলাম। এখন আমরা এটা সম্পর্কে জানবো, যেটা ট্রিটমেন্ট আমরা কি দিতে পারি। আমরা তাকে গ্যাস্ট্রিক লেওয়াল দিতে পারি, এবং তার লিভার ফেলিওর রোধ করতে আমরা কি দিতে পারি? ভিটামিন কে সাপ্লিমেন্ট দিতে পারি এবং লিভার ট্রান্সপ্লান্ট করাতে পারি। তো এই জিনিসটা হলো আমরা এটা ট্রিটমেন্ট থেকে জেনে নিলাম। এখন আমরা এখান থেকে একিউট
ফসফরাস পয়জনিং নিয়ে জানছি। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো ক্রনিক ফসফরাস পয়জনিং। একটা লোক অনেক দিন থেকে কোনো অকুপেশনাল রিজনের কারণে সে কি হয়েছে, ধরা যাক সে ম্যাচ বা বাজি তৈরি করে যে ফ্যাক্টরি আছে ওইটাতে কাজ করে, তো এটার কারণে সে ক্রনিক পয়জনিং এর শিকার হলো, যেটা হলো অকুপেশনাল এক্সপোজার। এখন তার মধ্যে আমরা কি কি দেখতে পাবো? তার মধ্যে আমরা দেখতে পাবো অস্টিওমাইলিটিস অফ দ্য ম্যান্ডিবল, তার ম্যান্ডিবলে অস্টিওমাইলিটিস দেখতে পাবো, যেটাকে কি বলা হয়, ফসি জ বলা হয়, অথবা লুসিফার জ বলা হয়, অথবা গ্লাস জ বলা হয়। আমি যদি এই জিনিসটা একটু ছবি থেকে দেখাই তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই যে ছবিটা যদি আমরা খেয়াল করি, এটাকে বলা হচ্ছে লুসিফার জ, ঠিক আছে? এটাই হলো আমাদের কি, এটা হলো আমাদের লুসিফার জ। এছাড়াও তার টুথ এইচ বা দাঁতে ব্যথা হবে, এবং এটা থেকে সোয়েলিং হবে, সোয়েলিং থেকে ফাস্ট ডিসচার্জ হতে পারে, এবং অস্টিওনেক্রোসিস হয়ে যেতে পারে। তো এগুলো হলো ক্রনিক ফসফরাস পয়জনিং এর সাইন। তো আমরা এখান থেকে যে আমাদের অ্যাকিউট ফসফরাস পয়জনিং ছিল সেটাও দেখলাম, ক্রনিক ফসফরাস পয়জনিং ছিল এটাও দেখে নিলাম। তো এগুলোই ছিল আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে যে পয়জনিং আছে, পয়জনিং নিয়ে আলোচনা। এছাড়াও লাস্টে একটা টপিক ছোট করে দেওয়া আছে, সেটা হলো প্ল্যান্ট টক্সিন। প্ল্যান্ট টক্সিনের মধ্যে আমরা মনে রাখবো এখান থেকে আমাদের যে চিলি বা ক্যাপসিকাম এনাম, এটা থেকে কি হয়, আমরা এখান থেকে একটা স্পেশাল রোগ দেখতে পাই যেটাকে বলা হয় হুনান হ্যান্ড। হুনান হ্যান্ডটা কি, যারা অনেকদিন মরিচের গুঁড়া তৈরি করা ফ্যাক্টরিতে কাজ করে তাদের হাতে একটা গা হয়ে যায়, এটাকে বলা হয় যে হুনান হ্যান্ড। আর এটা হলো একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আমার যে চিলি পাউডার আছে এটার কন্ট্যাক্টে থাকার কারণে কি হলো, এই যে ডার্মাটাইটিস এটা হলো, এই জিনিসটা দেখা দিল। তো ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে এই হলো আমাদের এখান থেকে প্ল্যান্ট টক্সিনের যে চিলি পাউডার আছে, চিলি পাউডার সম্পর্কে। তাহলে এর মাধ্যমে আমাদের আজকে যে চ্যাপ্টার আছে এটা শেষ হয়ে গেল। আমরা এখানে আজকে যে এই রিটেন্ট পয়জনিং আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা আর্সেনিক সম্পর্কে আলোচনা করলাম, তারপরে লেড নিয়ে আলোচনা করলাম, ফসফরাস নিয়ে আলোচনা করলাম। মেনলি আমরা এই পয়জনিং গুলো দেখলাম, এবং লাস্টে আমরা চিলি পাউডার নিয়েও আলোচনা করলাম। তো আজকের এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যান্ড আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।